মানে দিদি আর কি শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় এত বেশি, তারপর দেখলাম ওটা মানে প্রোঅ্যাক্টিভলি রেগুলারলি নাকি ওই রসগোল্লা বাংলারই এরকম একটা কিছু বেরিয়েছে। সাহেবিয়ানার থেকে আমি বলবো প্রফেশনালিজম, একদম প্রপার প্রফেশনালি যেভাবে টকাথন উইথ শুভদীপের আজকে একটা নতুন আরেকটা এপিসোড নিয়ে আমি চলে এলাম। আমি শুভদীপ বসু, আপনাদের হোস্ট। শুরু করার আগে আপনাদের একটা কথা বলবো, সেটা হলো যে আজকের এপিসোডটা আপনারা কিন্তু পুরোটা দেখার চেষ্টা করবেন, বিকজ আজকে এমন একজন মানুষের সাথে কথা বলবো যিনি শুধু আমার বাল্য বন্ধুই নন, তিনি অবশ্যই কলকাতার বলতে পারেন একটি ব্যক্তিত্ব, এবং এমন একটা পরিবারকে উনি রিপ্রেজেন্ট করেন বা এমন একটা পরিবারের উনি সদস্য যে পরিবারকে নিয়ে আমরা কিন্তু প্রত্যেকটা বাঙালি খুব গর্ববোধ করি। কেন? তার কারণ হলো আমি এখন যেখানে বসে আছি এই বাড়িটার নাম, যেটা আমার দেখতে পাচ্ছেন, এই বাড়িটার নাম হলো রসগোল্লা ভবন। আর বাঙালি মানেই রসগোল্লা, এ তো আমরা সবসময় জানি। যে কোনো হিন্দি সিনেমাতেই যদি কোনো বাঙালিকে রসগোল্লা কথাটা বলাতেই হয়, তাহলে তো সেই রসগোল্লাটা যেন বাঙালির সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে। তো আমার আজকে যিনি গেস্ট, তিনি হলেন এই রসগোল্লা ভবন বা কেসি দাসের এখনকার কর্ণধার ধীমান দাস। ধীমান, ওয়েলকাম টু মাই শো টকাথন উইথ শুভ। থ্যাংক ইউ। সো ধীমানের সাথে যেটা একটু বলে দিই আপনাদের সকলকে, যে আপনারা অনুষ্ঠানটা দেখুন, সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, লাইক করুন। আপনাদের যদি অবশ্যই ভালো লাগে তবে তো নিশ্চয়ই শেয়ারও করবেন। কিন্তু তার আগে যেটা বলছি, এখানে হয়তো ধীমান আর আমি, যেহেতু আমরা অনেক বছরের ছোটবেলার বন্ধু, তার জন্য আমাদের কথোপকথন হয়তো কিছুটা হলেও বা তুই হয়তো আমাদের মধ্যে হবে। তো আপনারা প্লিজ কিছুটা নিয়ে মনে করবেন না, কারণ ধীমান সত্যি একজন স্বনামধন্য ব্যক্তিত্ব, কিন্তু তাকে আমি তুই বলে বলছি, তো সেটা আপনারা প্লিজ একটু মাফ করবেন। মানে এটা আমি ইনফ্যাক্ট চেয়েছি, সেটাও উনি সেটা চেয়েছেন। মানে ধীমানই আমাকে বলেছে যে এই যখন এই ইন্টারভিউটা হবে প্লিজ কোনোভাবেই কিন্তু আপনি তুমি এসব করবি না, ইটস অলওয়েজ বেটার কি আমরা তুই ভাবেই কথা বলবো। সো তুই। তো ধীমান, হ্যাঁ, যেটা নিয়ে আজকে কথা সেটা হলো যে কি খবর, কিরকম চলছে জীবনটা এখন? ঠিক আছে, ঠিকঠাক, মোটামুটি। ঠিক আছে মানে এটা কি? মানে খারাপ ভালো মিশিয়েই চলছে। ব্যবসার তো ওপর নিচ আছে, হ্যাঁ, সেগুলো সামনে নিয়ে। কিন্তু কেসিদাস আর ব্যবসা নিয়ে কি সত্যি কেসিদাস খুব চিন্তা করে, নাকি কেসিদাস তো জানি যে আমি কেসিদাস? না, এটা যদি কখনো ভেবে নেওয়া হয় যে আমি সেই, তাহলে আমার পতনের সেইখানেই শুরু। আমায় শিখতে হবে, রেগুলার আমায় শিখতে হবে। আমি এখনো রেগুলার শিখি। আমি এখনো অন্যান্য দোকানের থেকে শিখি, অন্যান্য প্রতিষ্ঠান, শুধু মিষ্টি নয়, যে কোনো নতুন যারা কিছু নতুনত্ব আনছে তাদের কাছ থেকে, মানে এভরি ডে ইজ এ লার্নিং ডে ফর আস। মানে এখন কেসিদাস এই মুহূর্তে কি শিখছে নতুন করে কম্পিটিশনের থেকে? জাস্ট জানতে চাইছিলে, মানে এরকম কিছু না। সত্যি কথা যেটা আমার মনে হয়েছে, এখন নতুন করে কেসিদাসের নামটা আর কাউকে সেরকম ভাবে চেনাবার নেই। সবাই মোটামুটি কেসিদাস এবং রসগোল্লা সেটা একটা ওতপ্রোত ভাবে জড়িয়ে গেছে। হ্যাঁ, যেরকম আমরা ফটোকপি মেশিনের সঙ্গে জেরক্স মিলিয়ে ফেলি, হ্যাঁ, সেরকম আর কি অনেকটা। একটাই যেটা এখন করতে হবে, যে রিচিং পিপল। আগে যেমন শুধু কেসিদাস মানে ধর্মতলা ছিল, তো সেইটা এখন অনেকেই শোনে কিন্তু পাচ্ছে না। সেইটারই আমরা এখন চেষ্টা করছি যে আরো ফ্র্যাঞ্চাইজি মোডে চলে মানুষের কাছে। ফ্র্যাঞ্চাইজ শুধু না, ফ্র্যাঞ্চাইজ দুটো মিলিয়ে, যেখানে আমরা সুযোগ পাচ্ছি যে নিজেরা করতে পারবো, নিজেরা করছি। যেখানে ফ্র্যাঞ্চাইজ মানে অফার আসছে, সেখানে আমরা ফ্র্যাঞ্চাইজ মোডে যাচ্ছি। কিন্তু বেসিক্যালি এখন আমাদের ছড়াতে হবে মানুষের কাছে। কারণ সত্যি কথা বলতে, আগে মানুষের অনেক সময় ছিল, তারা বেড়াতে যেতেন। আমার মনে আছে আমাদের বাড়ির সামনে দিয়ে ট্র্যাম ভোর 4:30-র সময় ট্র্যাম যেত, সবাই অনেক বৃদ্ধ মানুষের আওয়াজ হতো টিং টিং টিং, হ্যাঁ, বেরিয়ে সব ঘুরলেন। আপনার তোমার কি বলে, ভিক্টোরিয়া মেমোরিয়াল বা এইসব গড়ের মাঠটা ঘুরে তারপর আমাদের দোকানে সকালবেলা কচুরি খেয়ে। কিন্তু সেই ট্রেনটা আলাদা কলকাতা, সেই ট্রেনটা কিন্তু এখন চেঞ্জ হয়ে গেছে। আজকে ওই ব্রেকফাস্টের যে ব্যাপারটা, সেটা ধর্মতলার দোকানে কিন্তু প্রায় নেই বললেই চলে। যে জন্য আমরা দোকানের টাইমিংটাও একটু চেঞ্জ করে রাত্রির দিকে আমাদের বেশি
ভিড় হয়, চলতে থাকে। সেই জন্য ওই দিকটা আমাদের বাড়ানো হয়েছে। এবার সময়ের সঙ্গে সঙ্গে সবই তো চেঞ্জ হয়, সবই চেঞ্জ হয়। আর একটা বিরাট আমাদের লাইফে চেঞ্জ হয়েছে কোভিডের পর থেকে। পুরো লাইফস্টাইলটাই মানুষের চেঞ্জ হয়ে গেছে। অনেকটাই মানুষ বাড়িতে থাকতে ভালোবাসছে, অনেক সুবিধা বাড়ি থেকে পেয়ে যাচ্ছে, অনলাইনে ব্যবসা। আমরা সেই দিকেও একটু নজর দিচ্ছি, অনলাইনে কি করা যায়, অনলাইন প্রেজেন্সটা আমাদের বাড়ানো। কেননা মিষ্টিটা অনেকেই ঠিক অনলাইনে পছন্দ আগে করতেন না, নিজের চোখে দেখবো এতগুলো ভ্যারাইটি, 100 রকমের ভ্যারাইটি এক একটা দোকানে, দেখে 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 একটু খেয়ে টেস্ট করে নেবো, সেইটা অনেকটা এখন কিন্তু চেঞ্জ হয়ে গেছে মানুষের। তো এইভাবেই আমাদের নিজেদের অ্যাডজাস্ট করে নিতে হচ্ছে। আচ্ছা ধীমান, এই তো ব্যবসার কথা আসবো, আমরা আরো অনেক কথা বলবো, কিন্তু তার আগে যেটা আমি তোর কাছ থেকে জানতে চাই, ইউ বিলং টু আ ফ্যামিলি যেটার সাথে কলকাতারও একটা কি বলবো মানে একটা লিগেসি জড়িয়ে আছে, তাই তো? তো সেই রকম একটা পরিবার থেকে তুই আসছিস। যেটা বলছিলাম ধীমান, সেটা হলো যে ছোটবেলা থেকে এরকম একটা পরিবারের তুই সদস্য অবশ্যই। তো সেটা কিরকম প্রেশার ছিল? ছোট থেকে প্রেশার ছিল কি কিছু? না না না, একদমই নয়, কোনো প্রেশার ছিল না। ছোট থেকে কোনো প্রেশার ছিল না, বরং আমার এটা বেশ খুব মজাই লাগতো। বেশ একটা যেদিন আমি হয়তো কারখানায় যেতে পারবো, কারখানাটা অদ্ভুত গন্ধ আসতো, এখনো আসে, একটা দুধের গন্ধ, আবার নোনতার দিকে গেলে একটা ঘিয়ের গন্ধ, হ্যাঁ, বা কারখানার এই পরিবেশ আমার খুব ভালো লাগতো। যখনই আমি কলকাতায় যেতাম বা ব্যাঙ্গালোরে গেলে, তো আমাদের সুবিধা তো ব্যাঙ্গালোরের বাড়ির সঙ্গে কারখানা তখন এক ছিল, সেইটা আমার খুব জমজমাট লাগতো। একটু যদি কারখানায় ঘুরে আসতে পারি, কি হচ্ছে দেখি, সেটা ছোট থেকে আমার ইন্টারেস্ট ছিল। আর একটা ইন্টারেস্ট ছিল যে আমাদের যখন বুক ফেয়ারে আমাদের প্রথম বছর থেকেই স্টল হতো, সেই স্টলে এসপ্রেসো কফি মেশিন বসতো, পাওয়া যেত, তার উপরে একটু ওই ড্রিঙ্কিং চকলেট ছড়িয়ে, ওইটা আমার একটা খুব মানে কি বলবো লোভ ছিল, ওই আকর্ষণ, ওই লোভে যাওয়া। আর একটা হচ্ছে কুপন কেটে, কাস্টমারদের কুপন কেটে কেটে দেওয়া হতো, এই যেই যা নেবে 5 টাকা, তখনকার দিনে তো 5 টাকা মানে অনেক টাকা, হ্যাঁ, 2 টাকা 5 টাকার কুপন, কার কি দরকার, টাকাটা কেশিয়ার নিয়ে নিল, আমার কুপন দিতে হলো। আর কেশিয়ারদের সঙ্গে আমার খুব ভাব ছিল ছোটবেলায়, তো সেইটা আমি করতাম। তখন আমার কত বয়স, হার্ডলি 5-6 এরকম বয়স হবে আমার। সেজ জ্যাঠা উনি মারা গেছেন, উনি স্বর্গীয় নরেন্দ্রনাথ দাস, উনি এগুলো দেখাশোনা করতেন আর আমাকে খুব ভালোবাসতেন, সঙ্গে করে নিয়ে আমি ওনার সঙ্গে যেতাম। আর গিয়ে কখনো উনি কিন্তু বারণ করতেন না এইগুলো যে আমি করছি, হ্যাঁ কেন, সেটা করতো না। আমার ঠাকুরদাদাকে খুব আমরা ভীষণ ভয় পেতাম সবাই মিলে, মানে প্রত্যেকে। উনি থাকলে সেখানে খুব একটা আমি নাক গলাতাম না, কিন্তু আমার সেজ জ্যাঠামণির সঙ্গে আমার খুব এইসব ব্যাপারে ভয়ও পেতাম খুবই, আর ভালোবাসতাম। তো এইগুলো হতো আর কি। তো যাই হোক, এই করে করেই শুরু। এই যে ঠাকুরদার কথা বললি, এই ঠাকুরদা একজন খুব রাশভারী মানুষ ছিলেন, এবং উনার সময় এই আজকের কেসি দাস এটা বোধহয় শুরু হয়েছিল। তো সেইটা একটু যদি শুনি, কারণ আমরা সিনেমা দেখেছি, একটা রসগোল্লা বলে একটা সিনেমা হয়েছিল, সেটা তো অনেকটা নবীন দাসকে তারপরটা আমি জানতে চাই। নবীন দাসের তো রসগোল্লা সাকসেসফুল হয়ে গেল, কিন্তু সব থেকে বড় একটা ডিসঅ্যাডভান্টেজ যেটা রসগোল্লার এখনো, মানে লুজ রসগোল্লা, গরমের সময় কিন্তু হার্ডলি 7-8 ঘন্টা তার শেলফ লাইফ, খারাপ হয়ে যায়, এবং কেউ বাইরে নিয়ে যেতে পারে না। কলকাতার মধ্যেই খেলো, কলকাতার বাইরে নিয়ে যাওয়া যায় না, তো মানে বেঙ্গলের বাইরে বলো, ইন্ডিয়ার বাইরে, তখন ভাবা যেত। এবার ওই প্রি ওয়ার ডেজে তখন আমাদের ক্যান ফুড আসতো, ফল টল এইসব আসতো ক্যান করে। আর নবীন দাসের একমাত্র পুত্র ছিলেন কৃষ্ণচন্দ্র দাস, কেসি দাস নামে যাকে সবাই এখন মানে পরিচিত। তা তিনি কিন্তু কোনোদিনই রেগুলার ব্যবসায় খুব একটা ওনার ইন্টারেস্ট ছিল না। উনি খুব সায়েন্টিফিক বেন্ট অফ মাইন্ডের মানুষ ছিলেন, সব কিছু একটা সায়েন্টিফিক্যালি দেখতে ভালোবাসতেন। এখানে তখন আরজিকর যেটা মানে কলেজ আর কি, আরজিকর হসপিটাল, সেটা তখন মানে স্বর্গীয় রাধা গোবিন্দ কর, উনি তখন ক্যালকাটা স্কুল অফ মেডিসিন বলেন প্রথম শুরু করেন, এই 1800 শেষের দিকে আর কি। সেইখানে উনি 2 বছর একটা মেডিকেল কোর্স করলেন, কৃষ্ণচন্দ্র দাস হোমিওপ্যাথি কোর্স করেছেন, করে তখন একটু নিজেই চিকিৎসা করতেন আর কি, কোনো পয়সা টয়সা নিতেন না, কিন্তু এরকম চিকিৎসা করতেন। আচ্ছা, নতুন অনেক কিছু সোডা ওয়াটার মেশিন করে ফেললেন নিজেই, পাওয়ার লুম করেছিলেন,
একটা দাস লক বলে একটা অদ্ভুত রকমের মানে করলেন, মিনাকারি ওয়ার্কের কাজ জুয়েলারির ওপর, হ্যাঁ, নতুনভাবে সেইগুলো করেছেন। অনেক জুয়েলাররা ওনার কাছে এসে শিখেওছেন ওই কাজ। যাই হোক, ওনার সবসময় একটা কিছু নতুনত্ব করব সেই সব চিন্তা ভাবনা ছিল, সেটা বাবার কাছ থেকেই এসছে। মানে নবীন দাসের কাছেও তো আমরা যা সিনেমাতে দেখানো হয়েছে, সবসময় নতুন চাইতেন, এবং ব্যবসা টাকা পয়সার দিকে ওনাদের কোনোদিনই ঝোঁক ছিল না। তাই তখনই কি করে রসগোল্লার শেলফ লাইফ বাড়ানো যায় সেইটা করতে গিয়ে ওই ক্যানিং এর আইডিয়া ওনার আসে। এবং ওনার কনিষ্ঠ পুত্র মানে আমার ঠাকুর দাদা শারদাচরণ দাস, তখন উনি ওই রাজাবাজার সায়েন্স কলেজে রিসার্চ অ্যাসিস্ট্যান্ট ছিলেন। যতদূর সম্ভব আমরা ওই টাইমটাও দেখেছি স্যার সিবি রামানের আন্ডারে, আমার যতদূর মনে হয়, আমি আমার মানে জ্যাঠাদের মুখে যা শুনেছি যে স্যার সিবি রামানের আন্ডারে নাকি উনি তখন রিসার্চ করছিলেন। 1926 এরম 27 এরম সময় হয়তো থেকে শুরু করে হয়তো শুরু করেন, এবং 1930 সাল নাগাদ তখন ওনাকে ওনার বাবা কৃষ্ণচন্দ্র দাস বলেন যে তাহলে তুমি আমার যা মানে যেটা শিখছো সেটাই অ্যাপ্লিকেশনের জন্য আমার সঙ্গে জয়েন করো, ক্যানিং দিয়ে আমরা শুরু করি ক্যানিং, তাহলে আমরা একটা আলাদা করে অন্যভাবে ব্যবসাটা শুরু করা যেতে পারে। সেই শুরু 1930 সালে ক্যান রসগোল্লা ওয়াজ সাকসেসফুল। আর সেরকম সেটা মার্কেটিং করার জন্য নতুন করে জোড়াসাঁকোতে একটা দোকান করা হয়, ছেলে আর বাবা দুজনে মিলে দোকান করে 1930 সালে। সেই থেকে শুরু। কিন্তু আর একটা ব্যাপার, ওই প্রথম কোনো মিষ্টির দোকানে বাইরে হাইজিনিক কনফেকশনার লেখা হলো। আচ্ছা, কারণ তার আগে ওই মাছি ভ্যান ভ্যান করছে খোলা দোকান, যেরকম আমরা অনেক দোকান এখনো দেখে থাকি মানে পাড়ার গ্রামের দিকে বা এর দিকে, সেরকমই ছিল আর কি, সিনেমাতে যেরকম দেখানো হয়েছে। হ্যাঁ, এবং শাল পাতাতে দেয়া হচ্ছে মিষ্টি, সেই রকম ছিল। সেই উনি প্রথম করলেন কি, যাতে মাছি বা ধুলো না আসে, গ্লাস দিয়ে একদম দোকান বাইরে থেকে একদম গ্লাস মানে কি বলবো ফ্রেমে সেটা মানে বন্ধ করে দেওয়া হলো, যাতে বাইরের থেকে কাস্টমাররা ভেতরে না ঢুকতে পারে। দেখা গেলো মিষ্টি যা চাইলো না, আমাদের রিভলভিং, আমি যা শুনেছি একটা রিভলভিং ডেলিভারি সিস্টেম ছিল, যেরকম পাসপোর্ট অফিসে গেলাম অনেক সময় দেখা যায় ঘুরিয়ে দেওয়া হলো, ওইদিকে আমরা পাসপোর্টটা ওটা দিয়ে দিল, ঘুরিয়ে দিল, আমরা বাইরে থেকে নিয়ে গেলো, সেরকম একটা সিস্টেম যতদূর আমরা শুনেছি সেরকম ছিল, যাতে একেবারেই বাইরের থেকে ভেতরে কোনো। তা আমি এইটা বলার একটাই উদ্দেশ্য যে তখনকার দিনেই উনি কিন্তু 1930 সালে হাইজিন ব্যাপারটা মিষ্টিতে ভেবেছিলেন এবং এনেছিলেন। তার পরবর্তীকালে ওনার ছেলে মানে আমার ঠাকুর দাদা শারদাচরণ দাস, উনি আরও সেটাকে এগিয়ে নিয়ে গেলেন। 1934 সালে কেসি দাস মারা যান হঠাৎ। তারপর পুরো এই কেসি দাসের যে তখন কেসি দাসের নাম ছিল না, কৃষ্ণচন্দ্র দাস কনফেকশনার্স, সেই থেকে আমার ঠাকুর দাদা এই ধর্মতলার মোড়ে একটা ট্রান্সপোর্টের ওটা মানে ব্যবসা ছিল। তা সেই যা ট্রান্সপোর্টের ট্রাক ফ্রাক লরি টরি ছিল সমস্ত ওই শুদ্ধ ব্যবসাটা কিনে নিলেন। কিনে একবার ভেবেছিলেন যে এই ট্রান্সপোর্টের বিজনেস করবেন, কিন্তু আবার ওনার মনে হলো যে না, ওটা সাহেব পাড়া এবং সামনেই ফারপো, হ্যাঁ তখন খুব নাম করা ফারপো, ফেরিনি এইসব ছিল। তো ওনার মনে হলো যে কেন আমাদের বাঙালি মিষ্টি কেন ওই জায়গায় যাবে না ব্রিটিশ পাড়ায়। সেই থেকে ওইখানে আইডিয়া চেঞ্জ, একদম রেস্টুরেন্ট একটা ফিল দিয়ে ওয়েটাররা সার্ভ করছে আমাদের। এটা কোন ইয়ার? 1935। তখন থেকে এই কালচারটা। ওকে, হ্যাঁ। এবং ওয়েটাররা সার্ভ করছে ইউনিফর্ম, মানে সাহেবিয়ানা, একদম মানে সেই জায়গাটা সাহেবিয়ানার থেকে আমি বলবো প্রফেশনালিজম, একদম প্রপার প্রফেশনালি, যেভাবে একটা কাস্টমার যা চাইবে মানে ওই ক্লাসের কাস্টমার তাকে সেই দেওয়া। এবং ওই নামটা কৃষ্ণচন্দ্র দাসটা শর্ট করে কেসি দাস তখন করা হলো ওই দোকানের জন্য। এবং পরবর্তীকালে উনি আবার 1937 জাপান চলে গেলেন, ওখান থেকে অনেক টেকনোলজি শিখে এলেন এবং ওখান থেকে হ্যান্ডিক্রাফটস সব গিফট আইটেমস আর কিছু ইউটেন্সিলস ক্রকারি সব কিনে আনেন। এবং তখনকার দিনে কাস্টমারদের ফ্রিতে যাতে দেওয়া হয় জাপানি জিনিস, সেই সব উনি মানে ওনার চিন্তাধারা চিরকালই খুবই সময়ের আগে ভীষণ উন্নত ছিল এবং ফার সাইটেডনেস সাংঘাতিক। এবং ফিরে এসে শুধু সেখানেই থামলেন না, মানে
সেলসটা শুধু নয়, এবং তার পেছনে যে প্রোডাকশনটা সেটাও যাতে একটা সুস্থ এনভায়রনমেন্ট, পরিষ্কার এনভায়রনমেন্ট, হাইজেনিক ভাবে হয়, সেই জন্য এই ওপেন ফায়ার বন্ধ করে দেওয়া হলো। স্টিম লোকোমোটিভ, চিত্তরঞ্জন লোকোমোটিভ থেকে একটা সেকেন্ড হ্যান্ডে বয়লার কিনলেন, সেই বয়লার ইনস্টল করা হলো, আমাদের একটা কারখানা নেওয়া হলো বাগবাজারেই, যেটা এখনো আছে যেটা সেইখানে ওই স্টিমে আমাদের কুকিং শুরু হলো তখনকার দিনে 1940s প্রথম দিকে। বাবা, মানে ইনোভেশনটা থাকলেই বোধহয় মানুষের কোথাও একটা জায়গায় পৌঁছয়। শুধু তাই নয়, আবার কাছেই আর একটা প্রায় ধরো 3 স্টোরির একটা বিল্ডিং, সেটা উনি নিয়ে সেইখানে আবার ল্যাবরেটরি করে এস্টাবলিশ করলেন। তো রসগোল্লা তো খুব সাকসেসফুল একটা ব্যাপার হলো, সেখান থেকে যে আরো যে ভ্যারাইটি অফ মিষ্টি সেই সময় কেসিদাসে একটার পর একটা এসেছিল, যেমন ওই যে খুব পপুলার যেটা নাম আমার এখন মনে পড়ছে না, যেটা ওই এর মধ্যে মোড়ানো থাকে শক্ত অনেকটা মালপোয়া, সেটা অনেক পরে, ওটা প্রায় বোধহয় 90s ওকে হবে। ওটা আমার পিসি করেছিলেন। মালপোর মানে ওটা একটা ইনোভেশন, মালপোর ভেতরে দিয়ে কি বলে ওটা ক্ষীর আর সন্দেশের একটা পুর দিয়ে একটা র্যাপ মতন রোল, সেইটা করে রসমালাঞ্চ, কিন্তু ওটা মানুষ খুব মানে ভীষণ পছন্দ করে। হ্যাঁ, মালপোটা আমি যতবার তোর বাড়িতে এসেছি আমি ওটা তো খেয়েছি, প্লাস আমি বাইরে থেকে ওটা আমি অনেকবার কিনে খেয়েছি, ওটা ভীষণ। আরেকটা হচ্ছে যে অমৃত কুম্ভ, যেটা অমৃত কুম্ভটা আমার ঠাকুরদাদা আইকনিক। হ্যাঁ, জীবনের শেষ 9 বছর উনি বিছানায় শয্যাশায়ী ছিলেন, সেরিব্রাল স্ট্রোক হয়েছিল 1983-তে, কিন্তু শুয়েও কিন্তু উনি এই পরপর অনেক কিছু করে গেছেন। এটা কি উনি করেছিলেন? হ্যাঁ, বিছানায় শুয়েই আমার মনে আছে কারিগররা আসতো ওই ছাঁচ তৈরি করা, প্রথমে ওটা রসের চেষ্টা, যেহেতু আমাদের মানুষ রসের জন্যই জানে সবাই, রসের আইটেম, তো সেইটা দিয়ে আগে ট্রাই করা হয়েছিল, কিন্তু ওটা ফেটে যাচ্ছিল। আর ভেতরে আমাদের অমৃত কুম্ভ বলতে অমৃত, ছানার পায়েসটা আমাদের এত স্মুথ আর ভালো, কাস্টমাররাই এটাকে বলে ও অমৃতর মতন লাগছে। ওনার ওই আইডিয়া হলো যে অমৃত কুম্ভ, অমৃত ভেতরে দেওয়া। এবং সেবারে আমাদের কুম্ভ মেলায় একটা অমৃত যোগের একটা কিছু ব্যাপার ছিল সেই বছরে, 1988 সাল যদ্দূর মনে হয়, তখন এই অমৃত কুম্ভ ওই নাম মাথায় এলো। অমৃত কুম্ভ মাথায় ঘটি, একটা ঢাকনা আছে, ওই দেখা দেখি আজকাল অনেকেই করছে, কিন্তু তাদের কিন্তু পুরো একটা সলিড, কোনো ঢাকনাও নেই, ভেতরেও কিছু নেই, জাস্ট অমৃত কুম্ভ। কিন্তু তারা কেন ঢাকনা করতে পারছে না? না, কারণ এই পুরো ব্যাপারটা আমাদের লেদ মেশিন আছে। আমার ঠাকুরদাদা নিজে কিন্তু একটু অন্যদিকেও আমাদের অনিং তৈরি হতো, সরি মেশিন বলছি, অনিং আমাদের লেদ মেশিন আছে, সেখানে তারও আমাদের ব্যবসা ছিল। বার্মাশেল, তারপর বাটা, এইসব কোম্পানিতে আমরা ওই অনিং লাগাতাম। ছোটবেলায় মনে আছে তোর ওই প্যারাগন বলে একটা খেলনার দোকান ছিল পার্ক স্ট্রিটে, তার অনিং আমাদের তখন আমার ঠাকুরদাদার করা ছিল। তা যাই হোক, তা সেই তাতে ওই ছাঁচটা কিন্তু আমাদের করা, ওটা কিন্তু এই নতুন বাজারে যে দোকান তারা করতে পারবে না। আচ্ছা, মানে স্পেশালাইজড লোক চাই ওটা কিভাবে করা যায়, তবেই ওটা করা যায়। তাই জন্য অন্যরা এই যে রসমালঞ্চ বা এই যে অমৃত কুম্ভ, রসগোল্লা তো অবশ্যই, এছাড়া আইকনিক এমন কোন জিনিসটা তৈরি হলো পরে যেটা আজও এখনো এগুলো তো এখনো, আমি তো বলতেই যাচ্ছি যে 1932-তে কৃষ্ণচন্দ্র দাস উনি মারা যাবার আগেই এমন একটা ডেজার্ট করলেন, যেটা এখন এই টেস্ট অ্যাটলাস বলে, যে যারা সারা পৃথিবীর মধ্যে এই কি বলে ওরা করে র্যাঙ্কিং করে সুইটসের, ডেজার্টসের, সেটা মানে ইট হ্যাজ বিন র্যাঙ্কড অ্যাজ দ্য ওয়ার্ল্ডস সেকেন্ড বেস্ট চিজ ডেজার্ট ইজ রসমালাই, টেস্ট অ্যাটলাস। সেটা তো উনি 1932-তে করে গেছেন, এবং তার একটা অ্যাডভার্টিজমেন্টও বেরিয়েছিল, যেটা এখন মাঝে মাঝে ভাইরাল হয়ে গেছে, হোয়াটসঅ্যাপে আমার কাছে প্রায় ঘুরে আসে। তখনকার দিনে যে নূতন আবিষ্কার আমি দেখেছি, রাইট। এবং ওখানে ওইটা লেখা আছে হাইজিনের ব্যাপারটা, কাঁচের আবরণ দোকানের একটা কিছু লেখা আছে, ধুলো আর মাছি থেকে। আর কেসি দাস তখন লোগোটাও অন্য ছিল, না লোগোটা তখন ছিল না, হ্যাঁ জাস্ট এমনি কেসি দাস লেখা ছিল, হ্যাঁ, যেটা পরে লোগোটা বোধহয় 90s-এ চেঞ্জ হয়েছে। না, লোগোটা আগে আমার ঠাকুরদাদার সময়তেই চেঞ্জ হয়েছে। আমার অনেক পুরনো ছবি এতে দেখা যায় ওই ফেসবুকে ভাইরাল হচ্ছে, কেউ হয়তো ওই ধর্মতলার ওটা ক্রসিংটা তো খুব বিখ্যাত, ওটা তুলতে গিয়ে হয়তো লোগোটা চলে এসেছে। মোটামুটি আমার মনে হয়
40s শেষের দিক ঠিক বা 50s এর লোগোটা হয়। আচ্ছা আচ্ছা। তখন তো ওটা একটা হ্যান্ড পেইন্টেড। এখন তো ওই যেরকম ওই গ্লো সাইনবোর্ড, হ্যাঁ, সময়ের সাথে পাল্টে যায়। আমার এখনো মনে আছে, জানিস, অনেক বছর আগে আমি তখন বোধহয় ডালহাউসিতে কোনো চাকরি করি বা চাকরি সূত্রে বা কিছু, ওই মানে জাস্ট প্রচন্ড ভিড় কেসিদাসের সামনে, না কে এসছে দেখি, দরজা খুলে বেরোচ্ছেন হচ্ছে বোধহয় উষা উত্তুপ নয় আর আশা ভোসলে, মানে এরম একজন দুজন। তো এইরকম মানুষ তো প্রথম থেকে কলকাতায় যদি মিষ্টি খেতে হয় একটা সময় লোকে ছিলই যে কেসিদাস ছাড়া কেউ। এখনো অনেককে আমি জানি যারা প্যাকিং করার জন্য এখনো বলে যে ওখান থেকে তাহলে যাওয়ার পথে কেসিদাস থেকে তুলে নেবো। সেই যে জিনিসটা যেটা আমি বলছি, যেটা আমরা হয়তো 80s বা 90s দেখেছিলাম, এখন অনেকটা কি চেঞ্জ হয়ে যাচ্ছে, তাই? একদমই নয়, তাই নয়। এখনো মাঝে মাঝে হঠাৎ দোকানে গেলে আমার ফোন আসে যে স্যার আজকে একজন এসেছিলেন, কে? না, জিনাত আমান, আমরা চিনতে পারিনি। হ্যাঁ, তারপরে একজন বললো হোটেলে হায়াতে আছেন, একটা অর্ডার আছে একজনের, দিয়ে আসবো। হ্যাঁ, দিয়ে এসো, যাও। তা এসে বললো স্যার আমার আজকে বিরাট ভাগ্য। কেন? বলে এমন একজন আমায় চা খাওয়ালেন, আমি ভাবতে পারছি না। কে খাওয়ালো? বলো ধর্মেন্দ্র। আমি গিয়ে দেখছি ওনাকে দিতে এসছি আমি, এবং উনি ছাড়বেন না আমাকে ধরে ঘরে বসিয়ে ওনার চা খাওয়ালেন। এখন বাবা, এ তো আমার থেকেও তোমাদের ভাগ্য বেশি, কেননা তারাই থাকে বেশি। এবং অভিষেক বচ্চন আসছে। আচ্ছা, এটাও বলে আমি এই প্রশ্ন করতে যাচ্ছিলাম যে অভিষেক বচ্চনটা খুব ভালো না। এটা অমিতাভ বচ্চনের, আমি যতদূর শুনেছি, অমিতাভ বচ্চন যখন চাকরি করতেন উনি কেসিদাসে নাকি আসতেন যখন জলানের রোডে। হ্যাঁ, এবং আমাদের ধর্মতলার এই ব্যাঙ্গালোরের দোকানে শুনেছি যখন অভিষেক বচ্চন জন্মায় তখন কুলির শুটিং হচ্ছিল বোধহয়। তো সেই সময় আমাদের ধর্মতলার দোকানের এই ব্যাঙ্গালোরের সেন্ট মার্কস দোকানের পুরো একটা বসার জায়গা ছিল, পুরোটা উনি বুকিং করে যত ক্রু মেম্বার ছিল তাদের নাকি ওখানে খাইয়েছিলেন মিষ্টি আর কেসিদাসে ব্যাঙ্গালোর। সেইটা ওনার একটা অভিষেক বচ্চনের জন্মানোর জন্য যে খাওয়াটা ইউনিট খেয়েছিল সেটা কেসিদাসে, এই তখন যেহেতু শুটিং হচ্ছিল। আচ্ছা আচ্ছা আচ্ছা। এইরকম অনেকেই, গাভাস্কার থেকে আমরা আমজাদ আলী খান, ওনাকেও শুনেছি এর আগে। হ্যাঁ, আমাকে দেখলে খেয়াল বলতো, আরে তোমার ও পিলাওয়ালা মিঠাই, পিলাওয়ালা, এরকম বলতেন। আমি তো রসমালাইয়ের কথা বলছি, ও পিলাওয়ালা। আমি শুনেছি উনি আগে নাকি নিজেও যেতেন। বিঞ্জু মহারাজজি উনি বলেই গেছেন যে উনি তো ডায়াবেটিক ছিলেন, এবং আমি কেসিদাস ছাড়া কাউকে বিশ্বাস করি না ডায়াবেটিকের, মানে সুগার ফ্রি। এটা আরো ইন্টারেস্টিং একটা কথা বললি, বিশ্বাসযোগ্যতার সাথে কেসিদাসের একটা কি সম্পর্ক আছে? অবশ্যই। সেটা কি? এই জন্যই গুডউইলটা, কোয়ালিটিটা মেনটেন করা। আচ্ছা আচ্ছা। না, একটা কথা বলে যে সুগার ফ্রি মিষ্টি আজকালকার দিনে যেটা খুব চলছে, কিন্তু আমি এটা জানি না, এটা আমি জাস্ট তোর কাছ থেকে, মানে ইউ আর দ্য বেস্ট পার্সন যাকে আমি জিজ্ঞেস করতে পারি যে সুগার ফ্রি মিষ্টি বলে কি সত্যি কোনো জিনিস হতে পারে নাকি? অবশ্যই, এখন তো সুগারের সাবস্টিটিউট অনেক কিছু বেরিয়েছে, তবে দেখে নিতে হবে তাতে ছোট্ট করে এক জায়গায় লেখা থাকে যে কন্টেন্টস অ্যাসপার্টেম, ওইটা যেন না থাকে। অ্যাসপার্টেম ইজ কার্সিনোজেনিক ফর হেলথ। ওকে, অবশ্য ডাক্তাররা বলে যে না কোনো রকম সুগার সাবস্টিটিউটই ঠিক নয়, কিন্তু আমি নিজেই মানে আমি একটা জিনিস বলছি, চিনি দিয়ে মিষ্টি বানানোটা কি খরচ সাপেক্ষ, না চিনির মানে সাবস্টিটিউট দিয়ে মিষ্টি বানানো? সাবস্টিটিউট অনেক বেশি, মানে মোর দ্যান সে 40, নিয়ার অ্যাবাউট 6 times মোর। যদি আমি স্টিভিয়া ব্যবহার করি, দ্যাট ইজ নিয়ারলি 5 to 6 times মোর কস্টলি। তবে আমরা যেটা ব্যবহার করি সেটা কিন্তু অলমোস্ট হয়তো ডাবল হতে পারে, সেটা কিন্তু অ্যাসপার্টেম নেই। এটা 1970s প্রথম দিকেই যাদবপুর ইউনিভার্সিটির ফুড টেকনোলজি ডিপার্টমেন্টের সঙ্গে আমার ঠাকুর দাদা কোলাবোরেশনে কাজ করে রিসার্চ করে তখন সেটা দিয়ে আমরা ব্যবহার করি। তখন থেকে আমরা দেখে নেওয়া হয়েছিল যাতে, মানে আমরা প্রথমেই দেখি যে মানুষের হেলথটা যেন, মানে একটা খাবার জিনিস, এবং এমন একটা জিনিস খাচ্ছি এই আজকেও যে আমরা খাবো বা তোমরা খাবে, তোরা খাবি যেটা, এটার পর সেটাও তো একই জিনিস একসঙ্গেই তৈরি হচ্ছে, সেটা যেন শরীর খারাপ না হয়। 100 বার। আমার বাড়ির বাচ্চারাও খাচ্ছে, আমার বাড়ির বৃদ্ধ মা বাবা তারাও খাচ্ছেন। এই খাবারের ব্যাপারটাতে আমার একটা জিনিস মনে এলো যে যখন ধীমান, আমরা অনেক ছোট, তখন অনেকটাই ছোট, আমরা স্কুল থেকে বেরিয়েছি এরকম একটা কিছু টাইম, দুর্গাপুজোর অষ্টমী ছিল, আবার এখনো মনে আছে। আমরা এই সব বাগবাজারে ঠাকুর দেখে আমরা লাস্টে ধীমানের বাড়ি এসেছিলাম, খুব টায়ার্ড আমরা তখন। আমাদের সামনে ঠিক
বোধহয় আমি একটু বাড়ি এক্সাজারেট করে বলছি না, যে এরকম মানে একটা ডাই মতো রসগোল্লা রাখা হলো। হ্যাঁ, তা আমরা বলছি যে মানে আমরা তো 4-5টা বন্ধু ছিলাম, আমরা হঠাৎ এত রসগোল্লা, তা আমি না 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 খাবো না, লজ্জা পাচ্ছি এরকম টাইপের। তো এমন সময় ওর ঠাকুমা ঢুকলেন, উনি এসে বললেন যে মানে লজ্জা পাচ্ছ কেন, মানে রসগোল্লার বাড়িতে এসছো, রসগোল্লা খাবে না, এটা আবার হয় নাকি? মানে সেই জন্য বললেন, এই কথাটা আমার এখনো মনে আছে। এবং আমরা মানে সেই বাঁধ ভেঙে একেবারে রসগোল্লা খাওয়া যেটা বলে সেটা আমরা করেছিলাম। তোর ওদের মনেও আছে সেটা, অনেক বছর আগে। ঠাকুমা খুবই, আমার নাম ছিল অন্নপূর্ণা। একদম সুন্দর খাওয়াতে, হ্যাঁ ভালোবাসতেন। এবং আমার ঠাকুরদাদার সঙ্গে একদম মানে প্রায় একাত্ম, মানে যেখানেই যেতেন আমার ঠাকুরদা খুবই ঘুরে বেড়াতেন। মানে ওই কাজের সূত্রে হোক, বেশি হোক, বা অনেক সময় শরীরের ব্যাপারেও হয়তো যেতে হতো বিদেশে, কিন্তু সবসময় উনি সঙ্গে যেতেন। মানে তখন 1937 আমি শুনেছি যখন জাপানে বলুন যায়, ঠাকুমাও গেছিলেন, কিন্তু তখন আমি খুব ওনার চিন্তাধারাও খুব মানে প্রগ্রেসিভ ছিল, আমি দেখেছি তখনকার দিনে। এবং আমারও যা যদি বলতে হয়, আমার যতটুকু উন্নতির ব্যাপার আজকে পুরোটাই আমার ঠাকুমার জন্য। সবকিছুই ভীষণ আমাকে অত্যন্ত ভীষণ ভালোবাসতেন, মানে বলা যায় না। তাই যাই হোক, ঠাকুমার ওই ব্যাপার ছিল, যারাই বাড়িতে আসবে এই বাড়িতে না খেয়ে তো যাবেই না, সেটা তো ছিলই। ইভেন আমার মনে আছে, আমরা পরে বলতুম, মানে মজার ব্যাপার, অনেকেই আসতো, এসছি একটু নবীনবাবুর সঙ্গে দেখা করতে পারি। তা নবীনবাবুর সঙ্গে দেখা করতে, আমাদের জানি নবীনচন্দ্র দাস, উনি তো নেই, মারা গেছেন। তাকে বসিয়ে আগে খাইয়ে টাইয়ে দিলেন ঠাকুমা, তারপর বললেন যে না না, নবীনবাবুর সঙ্গে দেখা করতে গেলে তো আপনাকে দয়া করে পৃথিবীর বাইরে উনি চলে গেছেন, কিন্তু তার আগে ভালো করে মিষ্টি মিষ্টি খাইয়ে দিলেন তাকে। তাও ঠাকুমা এরকমই ছিলেন। আচ্ছা, এই যে খাওয়ানো, অতিথি পরায়ণতা, এই যে ব্যাপারটা, এটা তো আমরা জানি যে উত্তর কলকাতায় এটা সাংঘাতিক ভাবে আছে। তা উত্তর কলকাতার বাগবাজারে রসগোল্লা ভবনে বাঙালিদের মধ্যে, কিন্তু এটা না, আমি কেন বলছি কথাটা ধীমান, তার কারণ হলো যে এই যে তোদের বাড়িতেই ধর যে এই যে একটা ল্যাভিশ কোনো লোক আসলেই, বা এটা খুবই সবাই বহু প্রচলিত ব্যাপার যে কেসি দাসের একটা খুব বড় খাবারের একটা ব্যাপার রয়েছে, বাড়িতে আসলেই তাদের অতিথি আপ্যায়ন, বা যেটাকে নিয়ে আমরা বলি যে খাওয়ানোর যে ব্যাপারটা। তো সেই যে ব্যাপারটা, এইটা কি মানে এখনো সেই চলছে, মানে সেইভাবে চেষ্টা করে যাচ্ছি যতটা পারা যায়। এখন সময়ের প্রেশার তো নাকি, যে না আমার করে এসেছে এখনো না, এগুলো জানি না, আমাদের অ্যাটলিস্ট আমাদের জেনারেশনে, কিন্তু এখনো সেটা আমাদের ভেতর থেকেই চলে আসে যে না, এটা আমাদের মানে করা উচিত। আচ্ছা, এই যে ডিজিটালাইজেশন হচ্ছে এখন, সবকিছু এখন ইনস্টাগ্রাম, সবকিছু আজকাল ফেসবুক, ইউটিউব, এই সমস্ত, তো এই জায়গাটাতে এর সাথে সাথে কিন্তু অনেক প্রচুর নতুন খাবারের দোকান, নতুন মিষ্টির দোকান, নতুন মিষ্টির নাম, নতুন সব আসছে। সেটা একদিক দিয়ে যেরকম ভালো, একদিক দিয়ে যারা প্রচলিত মিষ্টি, যারা প্রসিদ্ধ মিষ্টান্ন ভান্ডার বা প্রসিদ্ধ মিষ্টিকে যারা পাথেয় করে এগিয়ে চলেছে, যেরকম কেসি দাস ইজ ওয়ান অফ দেম, তো তাদের কাছে কি এটা মানে কিভাবে দেখি সেই ডিজিটালাইজেশন, নিত্য নতুন রিলসে নতুন নতুন মিষ্টি, ফুড ব্লগারে তো এখন বাজার ছেয়ে গেছে, 1 সেকেন্ড লাগবে গিয়ে বলতে কেসি দাসের এই মিষ্টিটা অতুলনীয়, কেসি দাসের এই মিষ্টিটাকে মানে মুখে দেওয়া যাচ্ছে না। তো এইরকম একটা জায়গায় দাঁড়িয়ে, এখনকার দিনে দাঁড়িয়ে একজন ব্যবসায়ী মানুষ এবং সফল ব্যবসায়ী মানুষ, এত বড় লিগেসিকে ক্যারি করছিস, তো সেই জায়গাটায় দাঁড়িয়ে কি মনে হয় আজকের দিনটা কিরকম একটা হাইপার কম্পিটিশন নাকি অ্যাবসলিউট ননসেন্স, কি এটা? ঠিক কম্পিটিশন বলবো না, তবে আমি যে বললাম যে সময়ের সঙ্গে তো তাল মিলিয়ে চলতে হয়, তো এসব চলবে, তার সঙ্গে আমাকে মানিয়ে নিতে হবে। আমাদের কাছেও ব্লগাররা আসে যে ফুড ব্লগিং করবো, প্রথম দিকে আমরা একটু আপত্তি করতাম, এখন দেখছি না এটাই ট্রেন্ড হয়ে গেছে, ঠিক আছে আপনারা তুলুন। তবে ইউজুয়ালি খুব একটা খারাপ ব্লগ খুব একটা কেউ খুব কম বলে না। সেটা তো হয়তো সাহসেও কিছুটা হয়তো কুলিয়ে উঠতে পারে না, সেটাও হতে পারে। আমি তাও বলছি আর কি, যে এই যে এখন একটা ক্রপিং আপ মানে এখন সবার হাতেই এখন একটা করে ডিভাইস আছে, এবং সে গিয়েই বলছে যে এই খাবারটা ভালো না, ওই খাবারটা খারাপ, এইটা একটা লোকে একটা জাজমেন্ট তৈরি করে দেয়। আমি সেটার থেকে জিজ্ঞেস করছি যে এই আজকের ডিজিটালাইজেশন যুগে এই জায়গাটাতে কেসি দাস নিজেকে কিভাবে দেখে? না সত্যি কথা বলতে আমি জিনিসটাকে খারাপ ভাবে একেবারেই দেখি না। যদি কারোর খারাপ ভালো লাগে নিশ্চয়ই সেটা বলবে,
খারাপ লাগলেও সেটা বলবে। আমি ভালোটা কিন্তু শুনতে চাই না। open to that. সত্যি কথা বলতে ভালোটা করার জন্যই আজকে কেসি দাসের জন্ম হয়েছে, তাই জন্যই আজকে কেসি দাসের নামটা। আমার ভালোটা, সত্যি কথা, আমার ভালোটা আমি ঠিক আছে, হ্যাঁ শুনি, ঠিক আছে, কিন্তু যদি খারাপটা শুনি তখন আমার কিন্তু মাথা খারাপ হয়ে যায়, যে না সেটাকে আমি কেন ঠিক করতে হবে, তাকে যোগাযোগ করে কেন খারাপ লেগেছে, কি অসুবিধে, সেটা যদি ঠিক সত্যি খারাপ হয়ে থাকে সেটাকে কি করে চেঞ্জ করা যায়, সেটা এখনো আমাদের দায়িত্ব। তবেই না এই লেগেছিটা আরো চলবে। তাহলে তো খারাপটাকে শুনে যদি আমি বলি যে না না এটা তুমি কি ব্যাপার, এরা তো ইচ্ছে করে করছে, হ্যাঁ অনেক সময় হয়, কিন্তু আমি আগে দেখে নেওয়ার চেষ্টা করি যে কতটা সেটা সত্যতা আছে তার মধ্যে, আর যদি চেঞ্জ করতে হয় করতেই হবে, নিশ্চয়ই করতে হবে। আচ্ছা, কেসি দাসের ধীমান এবারে একটা যেটা ব্যাপার সেটা হচ্ছে মিষ্টি উদ্যোগ। এই মিষ্টি উদ্যোগের কনসেপ্টটা একটু যদি ডিটেলসে বলিস, এবং সেখানে তোর রোল বা কিভাবে ব্যাপারটা এগোচ্ছে, কি হচ্ছে, কারা কারা রয়েছে, এটার এজেন্ডাটা কি যদি একটু ক্লিয়ারলি বলিস আর কি। না, মিষ্টি উদ্যোগ প্রথমে আসলে আমি অনেক ছোট থেকেই আমার কাকা শ্রী বীরেন্দ্রনাথ দাস, যিনি আমাদের এখনো সিএমডি চেয়ারম্যান কাম ম্যানেজিং ডিরেক্টর, উনি ব্যাঙ্গালোর আমাদের যে ব্যবসাটা, উনি প্রথম থেকে উনি মানে আমার ঠাকুরদাদা ওটা এস্টাবলিশ করে দেওয়ার পর থেকে ওনার হাতেই সেটা উনি দিয়ে এসেছিলেন, এবং আজকে তো প্রায় 53 বছর হয়ে গেল ব্যবসা, এবং অত্যন্ত ভালোভাবেই, বলতে গেলে কলকাতা থেকে ভালোভাবেই চলছে। যাই হোক, তা উনিও খুব সায়েন্টিফিক মাইন্ডেড আর কি। ওনার খুব বড় একটা রিসার্চ R&D ইউনিট আমাদের ব্যাঙ্গালোরে হয়েছিল, তাতে প্রায় 30 জন এর ওপর এখন অব্দি আমার যতদূর আছে ডেটা, থিসিস করেছেন ওখানে। এবং যাই হোক, তা উনি চিরকালই ওই ইন্ডিয়ান ডেয়ারি অ্যাসোসিয়েশন আমাদের আছে অল ইন্ডিয়া, তাতে আমাকেও মেম্বার করেছিলেন, পরে প্রত্যেক বছর কনফারেন্সে ঘুরে নিয়ে যাওয়া, করা, অনেকের সঙ্গে আলাপ করা, সেইটা কিন্তু আমার মধ্যে ছোট থেকেই উনি ডেভেলপ করিয়েছিলেন। তা সেই থেকেই 2020-তে আমাদের আইডিএ কনফারেন্স হলো বোধহয় এতে পাটনায়, সেইখানে এক কোভিডের ঠিক আগে, জানুয়ারি 2020, তখন ঠিক আমাকে আমাদের এক ভদ্রলোক আলাপ করলেন, তার নাম ফিরোজ নাকভি। তো উনি অল ইন্ডিয়ার একটা মিঠাই আর নামকিনের ফেডারেশন করেছেন, তখন বোধহয় 3rd ইয়ার না 4th ইয়ার ছিল। তা আমায় ইনভাইট করলেন যে আপনি প্লিজ আসুন, সেটা হয়েছিল হায়দ্রাবাদে। তা তাতে গিয়ে দেখি মানে ইন্ডিয়ার কে নেই মিঠাইয়ের, মানে হালদিরামে, নাগপুরে যে হালদিরাম ব্র্যান্ড তৈরি করেছেন শিবকৃষ্ণজি নিজে থেকে শুরু করে তার ভাইরা, বিকাজির যে ওনার শিবরতনজি, এবং ওনার 4 ভাই প্রত্যেকেই, তাছাড়া বালাজি ওয়েফার্স থেকে শুরু করে কে, মানে মিঠাই এবং নামকিনের who's who were present there, and unfortunately from Bengal only I was representing. এবং এটা ও বলে তুই যেন মনে হলো এটা খুব ভালো ব্যাপার, আমার কাছে মোটেই ওটা ভালো লাগেনি, গর্বের ব্যাপার মনে হয়নি। কারণ আমরা বাংলার মিষ্টি নিয়ে সারা পৃথিবীতে বলি বাংলার মিষ্টি, কোথায় আমার প্রেজেন্স, কোথায় ইন্ডিয়াতে, তাহলে কেন অন্যদের ডাকা হলো না, সেইটা আমার খুব একটা খারাপ লেগেছিল। এবং তখন থেকে আমি ঠিক করেছিলাম যে না, তোমাদের এই যে এটা করেছো খুব বড় করেই মোটামুটি করেছিল, কনভেনশনটা 2 দিনের বোধহয় ছিল, তাহলে এটা কিন্তু I will take it to বেঙ্গল। কারণ আমার বাঙালির ব্যবসায়ীদের, হ্যাঁ একটা জিনিস দেখছো, দে আর ভেরি ভেরি ক্যাশ রিচ, যেটা আমাদের বেঙ্গলে মিষ্টির ব্যবসায়ীরা একেবারেই মানে নয়। কারণ পাড়ার দোকানেও মিষ্টির দোকান প্রচুর, মানে আমাদের সংখ্যায় অত অনেক, প্রায় 1 লক্ষর উপর মিষ্টির দোকান বেঙ্গলে, কিন্তু তারা কিন্তু কেউই খুব একটা ক্যাশ রিচ নয় তাদের মতন, মানে বেঙ্গলের বাইরে যা। সেটা আমার মনে হয়েছিল যে আমাদের উচিত এই টেকনোলজি ওরা যে অ্যাডপ্ট করেছে সেগুলো শেখানো উচিত। সেইটা করতে গিয়েই আমি কলকাতায় ফিরে আসা, তখন কোভিড শুরু হলো। কোভিডের মধ্যে আমি তখনকার একটা আগের আমাদের একটা সমিতি আছে, অ্যাসোসিয়েশন, যেটা তখন প্রায় ডিফাঙ্ক্ট বললেই চলে। তাদের কয়েকজনের সঙ্গে আমার যোগাযোগ ছিল, তারা আমার অনেকবার বলেছে যে এরকম দোকান বন্ধ করে দিয়েছে কোভিডের সময়, আমার তো দুধ নষ্ট হচ্ছে, আর দ্বিতীয়ত আমাদের সংসার চলছে না। অনেকেই
বলে যে রিক্সাওয়ালারা যেরকম ঠালাওয়ালারা যেমন দিন আনে দিন খায়, মিষ্টির ব্যবসায় এরকম অনেকেই আছে যারা দিন আনে দিন খায়। এবার চলছে না সংসার, তখন আমার ফোন করতে, তখন আমি তাদের অনেকভাবে চিঠি আমি ড্রাফট করে দিতাম, সেই চিঠি মুখ্যমন্ত্রীকে ইমেলে পাঠানো হতো, কিছুই কাজ হচ্ছে না। আরো বেশ কয়েকজন মিষ্টির ব্যবসায়ী দোকান থেকে আমার ফোন করলো যে এইভাবে চলবে না দাদা, যেমন করে তোমার কিছু করতেই হবে। তো যাই হোক, সংবাদপত্রের মাধ্যমে হোক, অ্যাসোসিয়েশনের মাধ্যমে হোক, তখন অন্যান্য যে আইডিয়া আছে চেষ্টা করছি, হচ্ছে না। তখন বাধ্য হয়ে আমি নাম নিয়েই বলছি, শ্রী শুভা প্রসন্ন, যেহেতু আমাদের বাড়িতে একটা আর্টের পরিবেশ আছে, সেই জন্য উনি খুব ছোটবেলা থেকে আমাদের বাড়িতে নাকি আসতেন এবং বংশের পরিচয় পরে হয়। তা আমায় খুবই স্নেহ করেন। তা ওনাকে যে মানে বলার উদ্দেশ্য ছিল, ওনার সঙ্গে মুখ্যমন্ত্রীর খুব ভালো একটা যোগাযোগ। তা ওনাকে এইটা বলতেই উনি 10 মিনিটের মধ্যে আমার ফোন ব্যাক করে বললেন যে না, তুমি দেখো, টিভি দেখো, দেখবে তোমাদের মিষ্টির দোকানে খোলার ব্যবস্থা হচ্ছে। সত্যিই তাই, মিষ্টির দোকান খোলা হলো, যদিও আমাদের দোকানটা কিন্তু খোলা হয়নি। আর ধর্মতলার মোড়ে মাছি পর্যন্ত খুঁজছিল না, এবং আমাদের একটা প্রতিষ্ঠান খুললে মানে ফুল ফ্লেজেড খুলতে, যাই হোক আমাদের ব্যবসা খোলা হয়নি। কিন্তু অন্যদের দোকান যেই খোলা হয়ে গেল, তাতে এই যারা আমাকে তখন রিকোয়েস্ট করেছিল এই দোকান খোলার জন্য, তখন বলে দাদা আমার মনে হয় আমাদের একটা ইয়াং জেনারেশনের একটা মিষ্টির অ্যাসোসিয়েশন করা উচিত। সেই থেকেই কয়েকজনকে নিয়ে শুরু হলো। মেনলি মিষ্টি হাব যারা ছিলেন তাদের জোগাড়, মানে মিষ্টি হাব মানে আমাদের রাজার ইকো পার্কের। আচ্ছা, গিয়ে তারপরে আমি নাম করেই বলছি, সতীশ ময়রা খুব নাম করে গার্ডেন রিচের, সে তার সম্রাট বলেছেন, সম্রাট বলেই সবাই চেনে, অরূপ কুমার দাস, ওই প্রথম আমায় প্রস্তাবটা দেয়। তারপর এই ফেলু মোদকের অমিতাভ, তাকেও আমি ফোন করি। এই দুজন আমার ভরসা দেওয়াতে শুরু হলো, এবং প্রথম দিকে পুরোটাই আমরা গুগল মিট করে করেই এগোনো হয়। এবং আমাদের ফার্স্ট সেমিনার বা কনভেনশন যেটা হয়, সেটা ওয়াজ, আমি বলেছিলাম যে এমন একটা কিছু করতে হবে যে সারা ইন্ডিয়ায় জানুক যে আমাদের বেঙ্গলের একটা প্রেজেন্স আছে, মানে আমরা কিন্তু সেই জায়গায় পৌঁছতে পারি। করে রয়্যাল বেঙ্গলে আমাদের ফার্স্ট সেমিনার, এবং আমরা যখন কাগজে অ্যাডভার্টিজমেন্ট দিতে যাওয়া হয়, তো বলছে বাবা এই কি মিষ্টিওয়ালারা শেষকালে 5 স্টার হোটেলে, কি ব্যাপার আপনাদের? সেইটা করে অনেকে দেখতে চলে এলো, যাদের ইনভাইট করা হয়নি। এরকম অনেক বিখ্যাত নাম বলছি না, আমাদের এখানকার নন বেঙ্গলি মিষ্টি প্রতিষ্ঠানে তারা দেখতে চলে এলো যে হঠাৎ কি হলো, এই মানে তথাকথিত বাঙালি ময়রারা হঠাৎ জেগে উঠলো কি করে। তা সেই থেকে শুরু, এবং দিল্লি এবং বম্বে যারা ওই অল ইন্ডিয়া ফেডারেশনে তাদের ইনভাইট করা হলো, সেই থেকে মিষ্টি উদ্যোগ শুরু। আমি তারপরের যে কনভেনশনটা, আমার ফ্লাইটে 75 জনকে একসঙ্গে আমি নিয়ে গেছিলাম ওই চণ্ডীগড়ে, জয়পুরে FSN কনভেনশনে, এবং তার পরের কনভেনশনটা আমাদের কিন্তু বেঙ্গলে আমি করা হয়েছে, মানে যেটা ওয়ার্ল্ড মিঠাই এন্ড নামকিন কনভেনশন। এটা তো খুব স্যাড ব্যাপার, যেখানে এই যেটা একটু আগে বলি যে আমার খুব লজ্জা লেগেছিল ওখানে জয়পুরে। তো এদিকে সত্যি আমি এটা এখন আমারও খুব একটা অবাক লাগছে যে আমরা যে মিষ্টি নিয়ে এত গর্ববোধ করি, যে বাঙালি মানেই মিষ্টি খায়, বাঙালি মানেই মিষ্টি প্রেমী, বাঙালি মানেই মিষ্টি ভালোবাসি, আমি রসগোল্লা খাবো, এই একটা কনসেপ্ট আছে। এই যে আমাদের ট্যাগ করা, অথচ এখানে উল্টে দেখা যাচ্ছে যে আমাদের সোসাইটিতে বা আমাদের সমাজে বাঙালি মিষ্টিওয়ালারা কিন্তু সেভাবে পয়সা রোজগার করতে পারছে না, বা পয়সা মুখ দেখতে পাচ্ছে না। তো এখানে কি তোর মনে হয় না যে আমাদের সামাজিক হোক, রাজনৈতিক হোক, মানে কারোর কোনো কি দায় আছে, না সেই রকম কোনো দায় নেই? অবশ্যই আছে, অবশ্যই আছে। তো সেই দায়টা কি আমরা পালন করি না? প্রাইস সেন্সিটিভনেসের জন্য একটা ব্যাপার আছে যে না, কত কমে আমি পাবো। মানে আমি দেখি যে 1 টাকার তফাৎ হলো, পাশের একটা মানে কি বলবো অনামী দোকান, যে হয়তো সেই কোয়ালিটিটা মেনটেন করছে না, তার থেকে নিচ্ছে, সেখানেই চলে যাচ্ছে। সেটা একটা আমাদেরই একটা দোষ এবং লজ্জার ব্যাপার। এদিকে যখন নন বেঙ্গলিদের দোকানে, তাদের কিন্তু একটা কমিউনিটি ফিলিং আছে, সেখানে কিন্তু তারা ওই দোকানেই যাবে, বাঙালি দোকানে আসছে না, খুব কম। এরকম কিছু কিছু ব্যাপার আছে যে জন্য প্রশাসনের তো অবশ্যই আছে, তবে এখন আমি বলবো অনেক আমরা হেল্প পাই, আগের থেকে এটা বেড়েছে। প্রশাসনিক হেল্প অনেকটাই আমরা এখন পাচ্ছি, চেঞ্জ হচ্ছে। আর একটা মিষ্টি উদ্যোগের করার আর একটা উদ্দেশ্য হচ্ছে এই যে চকলেট কোম্পানিরা বিরাট করে উঠে এসছে, কুচ মিঠা হয়ে যায় বলে
তাদের ব্র্যান্ডকে দেখাচ্ছে। তো মিঠা হয়ে যায় মানে বিজয়া দশমীতে তো চকলেট খাওয়ারটা আমাদের তো ট্র্যাডিশন নয়। আর এই ফিউশন মিষ্টিটা আসাতে একটা অদ্ভুত জিনিস তৈরি হয়েছে বলে আমার মনে হয়, যে ওই যে জানি না আমি সেটার কোনো মূল্য আছে কিনা, যে মিষ্টির যে হেরিটেজটা আমাদের কলকাতার বা বাংলার ছিল সেটা সাংঘাতিকভাবে ডাইলিউটেড হয়েছে বলে আমার পার্সোনালি মনে হয়। এবং এবং আমরা জানি যে বাঙালি মিষ্টি মানে একটা নিষ্পাপ ছানার মিষ্টি হবে, যার মধ্যে একটু রস থাকবে, যার মধ্যে চিনি থাকবে, যার মধ্যে যেটা থাকে আর কি। আর ছানা যে পনির নয় এটাও বুঝতে হবে। তো এই যে এই কনসেপ্টটা থেকে হঠাৎ করে তার মধ্যে আমি একটা ডেয়ারি মিল্ক ঢুকিয়ে দিলাম, বা ওপরে একটা ডেয়ারি মিল্কের একটা অনেকটা কেকের মতো দেখতে একটা মিষ্টি রাখলাম, সন্দেশ রাখলাম, তো আমার এটা মনে হয় কোথাও একটা ডাইলিউশন। তাই জন্যই আবার জানি না এখন আবার এটা হয়তো চেঞ্জিং টাইম, আমি জানি না, ইউ আর দ্য বেস্ট। এটা আবার ওই নেক্সট জেনারেশনকে অ্যাট্রাক্ট করার জন্য করে কি আজকাল। আবার এটাও একটা কথা যে নেক্সট জেনারেশনটা কি মিষ্টি খায় না, এটাও কি সত্যি? একদমই নয়, আমার তো সেটা মনে হচ্ছে। তাহলে এত মিষ্টির দোকান ছাই হচ্ছে কি করে? হ্যাঁ, নতুন দোকান হচ্ছে কি করে? নতুন দোকান হচ্ছে। আমারও তো নয় নয় করে প্রায় নতুন দোকান সোদপুরে হোক বা এই মুহূর্তে কলকাতায় এই মানে এই পশ্চিমবঙ্গে কটা দোকান? লাস্ট পশ্চিমবঙ্গে কলকাতাতেই আছে। লাস্ট আমাদের অ্যাক্সিস মলে একটা হয়েছে, নিয়ে 12টা আউটলেট এখন আপাতত দোকানে ধর্মতা মানে কলকাতায়। সোদপুরটা তো আমি শুনলাম খুব বড় করে হলো আর কি। হ্যাঁ হ্যাঁ, সোদপুর আমাদের অ্যাক্সিস মলটা বেশ অ্যাক্সিস মল তো এখানেই, খারাপ হয়। ভেরি গুড। আর আচ্ছা, আমি একটা জিনিসটা মানে অনেকক্ষণ ধরে ভাবছিলাম, জিজ্ঞেস করবো, সেটা ভুলে যাচ্ছি, যে ব্যাঙ্গালোরে হঠাৎ কেন, মানে এত শহর থাকতে হঠাৎ ব্যাঙ্গালোরকে কেন কেসি দাস বেছে নিয়েছিল কলকাতা ছাড়া? আমাদের 1965-এ 24শে অগস্ট যতদূর মনে হয় আমার ডেটটা, সেই দিনে হঠাৎ গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল রাতারাতি একটা অর্ডার পাস করেন যে সমস্ত কলকাতার মিষ্টির দোকান বন্ধ হয়ে যাবে রাতারাতি। আচ্ছা, তখন আমাদের খুব টাফ টাইমস গেছে, আমি যা শুনেছি। 1965 থেকে 1967। ও আচ্ছা। হ্যাঁ, এবং আমাদের যত দোকান ছিল, মানে আমাদের বাড়ির তলায় তখন নবীনচন্দ্র দাসের নামে যে দোকান অরিজিনাল সেটা ছিল, সেটা বন্ধ হয়ে যায়। কৃষ্ণচন্দ্র দাসের প্রথম যে দোকান জোড়াসাঁকোয়, যেটা এখনো প্রায় ডায়ালাপিডেটেড কন্ডিশন, কিছুতেই আমি ওটা রিভাইভ করতে পারছি না, যাই হোক, সেইটা বন্ধ হয়ে যায়। ধর্মতলার দোকানটা একমাত্র খোলা ছিল কারণ ওখানে সেভারিজ বিক্রি হতো, মানে একটা অফিস ক্রাউডের জন্য যে লাঞ্চ একটা করতেন তারা বা ব্রেকফাস্ট করতেন, যাই হোক, তা সেইটা শুধু খোলা ছিল, বাকি সমস্ত দোকান বন্ধ হয়ে যায়। এবং আমাদের পারিবারিকভাবেও আমরা খুবই মানে অর্থের চাপ গেছে। তা আমাদের তখন একদম জয়েন্ট ফ্যামিলি বলতে, একান্নবর্তী পরিবার বলতে, মানে কিচেনও একটাই ছিল, তো সেইটা আমাদের মানে সেপারেট করতে হয়। যাই হোক, তারপর থেকেই কিন্তু আমার ঠাকুরদাদা ভাবতে শুরু করেন যে না, বেঙ্গল আর শুধু বেঙ্গলের ওপর ডিপেন্ড করলে চলবে না, একটা বাইরে কিছু দরকার। তো তখন থেকেই খোঁজাখুঁজি শুরু হয়। আমার বড় জ্যাঠা ব্যারিস্টার ছিলেন রবীন্দ্রনাথ দাস, তো ওনারও বন্ধু বান্ধব অনেকেই বাইরে থাকতেন। হায়দ্রাবাদে প্রথমে নাকি শুনেছি কথা হয়েছিল, সেখানে কোনো কারণে আবার হলো না। ব্যাঙ্গালোর হওয়ার কারণ হচ্ছে যে মাইসোরে CFTRI আছে, সেন্ট্রাল ফুড টেকনোলজি অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট, সেখানে আমার ঠাকুরদাদা যেতেন। আমাদের অ্যানুয়াল একটা সেমিনার প্রত্যেক বছর, সেইটা অ্যাটেন্ড করতে। এবার তখনকার দিনে তো ডাইরেক্টলি মাইসোর যাওয়া যাবে না, ব্যাঙ্গালোর হয়ে মাইসোর যেতে হতো। ওই যাওয়া আসা করতে করতেই উনি দেখেন যে ব্যাঙ্গালোরের পরিবেশটা মানে মানে খুবই অনুকূল ব্যবসার জন্য। আর তখন তো একদম এয়ার কন্ডিশন সিটি, এখন আর নয়, তখন ছিল। কারণ আমি শুনেছি যে আমাদের বাড়িও কেনা হয়েছিল, বাড়িতে পাকাও ছিল না তখনকার দিনে। সে বাড়িটা নেই, সে বাড়িটা এখন মানে নতুন করে করা হয়েছে, ওটা প্রমোট করা হয়েছে। যাই হোক, তা ওই বাড়ির সঙ্গে কারখানা ছিল তখন। তো সেই থেকে ব্যাঙ্গালোরে 1972-তে, এবং দুধের কোয়ালিটিটা খুব ভালো ছিল, গরুর দুধ, পিওর গরুর দুধ। কিন্তু ওই হঠাৎ করে ব্যাঙ্গালোরে গিয়ে বাঙালি মিষ্টির প্রচলন করানোটাও তো একটা বিশাল টাফ, অফকোর্স অত্যন্ত টাফ ছিল। এবং আমি কাকার কাছে মুখে শুনি যে একেবারে সাংঘাতিক সময় গেছে, দিনে প্রায় 1000 তো ছেড়েই দাও, কয়েকশো টাকার হয়তো সেল হতো, তাই মনে হতো অনেকটা 1972-তে। সেই করে করে মানে কাকা অনেক কষ্ট করে করে সেই অর্থ বাঁচিয়ে কিছু থেকে করে 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 আবার আজকে বলতে নেই প্রায় কলকাতাকে টক্কর, মানে কলকাতার থেকেও বেশি, তার প্রায় 22টা মতন বোধ আউটলেট এখন আছে। কোভিডে একটু কমে গেছিল, 15টা হয়ে গেছিল, আবার আস্তে আস্তে একটু বাড়ছে। ক্যাফে খুলছিস?
জিজ্ঞেস করছি, মিষ্টির দোকানে তো এখন অনেকেই ডাইভার্সিফাই করে ক্যাফে খুলছে। একজন আমায় বললো কদিন এরকম একটা ইন্টারভিউতে যে আচ্ছা কেসি দাসকে তাহলে তো বলা যায় 1935-এ ফার্স্ট বেঙ্গলি ক্যাফে। ক্যাফে বেসিক্যালি তাই তো, বাঙালি ক্যাফেটেরিয়া ওটা তা তো খোলা হয়েই গেছে নতুন করে কি খুলবো। আমি যে কাপটাতে খাচ্ছি এটা তো আমরা দেখেই থাকি যে এরকম ব্র্যান্ডেড কাপ, কিন্তু এই কাপটার একটা আলাদা মানে আছে, এটার পেছনে একটা ছোট্ট গল্প আছে। সেই গল্পটা হচ্ছে যখন কেসি দাস জিআই পেলো এবং জিআই থেকে মানা হলো যে রসগোল্লা পশ্চিমবঙ্গের বাংলার, তখন এটা ওরা ডিজাইন করেছিল কেসি দাস, এটা ব্র্যান্ডিং এর একটা পার্ট। এবং সেটা নিয়ে আজকে আমি ধীমানকে আরেকটাও প্রশ্ন করি, ধীমান এই যে জিআই ঘটনাটা ঘটলো, জিআই কি, ব্যাপারটা কি, জিআইতে আমাদের কি অসুবিধে হলো, কিভাবে সেটা থেকে আমরা বেরিয়ে এলাম, এটা একটু প্লিজ একটু ডিটেলসে বলতো। না এটা আসলে 2002 কি 2004 আমার ঠিক মনে পড়ছে না, ওই সময় আমাদের একটা ফেসবুকের আগে অর্কুট বলে একটা প্রথম সোশ্যাল মিডিয়া যে প্ল্যাটফর্ম ছিল, সব থেকে বেশি অ্যাক্টিভ সবাই আমরা থাকতো। সেইখানে নাকি উড়িষ্যা থেকে দাবি করা হচ্ছিল যে রসগোল্লা নাকি বাংলার। তা সেটা আমাকে একজন বলতে আমি তখন সার্চ করে দেখা যায়, এবং আমি রেগুলারলি সিঙ্গেল হ্যান্ডেডলি তাদের সঙ্গে ওইখানেই ডিসকাস করেছি এবং বারবার বলেছি যে নিশ্চয়ই আমরা মেনে নেবো, কিন্তু তোমার ডকুমেন্ট দেখাও। এরকম জগন্নাথ দেবের নাম করে তোমরা যদি বলো যে একটা মিষ্টি তৈরি হয়ে গেছে, তো হতে পারে না। না রসগোল্লা, ওটা রসগোল্লা, হ্যাঁ ওরা বলছেন যে, ওরা ক্লেম করছেন যে রসগোল্লাটাই পশ্চিমবঙ্গে আছে, উড়িষ্যা, জগন্নাথ দেবের ভোগ দিয়েছিলেন মা লক্ষ্মীকে। কিন্তু আমরা চিরকাল জানি যে ছানা, এখনো অনেক মন্দির আছে ছানা ব্রাত্য সেখানে, মানে যেহেতু দুধ কেটে ছানা হচ্ছে, ছানা ব্যবহার করা যায় না। তাহলে কি করে তোমরা সেটা, আর জগন্নাথ দেবের সময় সেটা কখনো হতে পারে যে একটা ছানা কাটানো মিষ্টি সেটা দেয়া হচ্ছে মা লক্ষ্মীকে? তা সেইটা নিয়েই তখন তর্ক বিতর্ক অনেক চলে। তো তারা দেখলাম অনেক চুপচাপ হয়ে যায়, অনেকদিন চুপ ছিল। হঠাৎ 2015 সালে আমি তখন আমার ট্রিটমেন্ট চলছে বোম্বেতে ছিলাম, তখন একজন সংবাদপত্রের রিপোর্টার আমার ফোন করেন যে দাদা আপনি কি জানেন যে উড়িষ্যা গভর্নমেন্ট রসগোল্লা জিআই নিতে চলেছে। এবার জিআই ব্যাপারটা তখন খুব আবছা আমরা শুনেছি, তার আগেই বাসমতি চাল আর নিমের জিআই মানে জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশন নাকি আমেরিকা থেকে অ্যাপ্লাই করা হয়েছিল, সেই নিয়ে একটু কাগজে লেখাটেখা হয়েছিল, তার থেকে আমি কিছুটা জানতে পেরেছি। তো যাই হোক, তো সেটা বলাতে আমি তখন তো বলি যে না আমাদের তো যথেষ্ট ডকুমেন্টস অলরেডি রেডি আছে, কারণ আমার সুবিধে ছিল কি তার আগেই 2006-এ আমার ঠাকুরদাদার 100 বছর আমরা সেলিব্রেট করি। তখন আমি একটা বাংলার স্মরণিকা অনেকে লেখা ছিল, এবং তখন অনেক হিস্টোরিয়ানদের যোগাযোগ করা হয়েছিল, তারা হেল্প করে সেইটা তৈরি ছিল অলরেডি তথ্যগুলো। তা আমাদের তাই জন্য আই ওয়াজ কোয়াইট রিল্যাক্সড, বাট আমি খুব একটা টেন্সড হইনি, এবং বলি যে আমাদের যা ডকুমেন্টস আছে আমি মুখ্যমন্ত্রীর কাছে আমি নিশ্চয়ই, উনি যেভাবে আমাদের হেল্প করেন এবং উনি নিশ্চয়ই একটা কিছু অ্যাকশন নেবেন। তো যাই হোক, তো সেইটা ছিল মিডল অফ জুন আমার কাছ থেকে জানার পর। ওটা 2nd of জুলাই সেই খবর কাগজে খুব বড় করে নিউজটা বেরোয় যে এরকম উড়িষ্যার জিআইয়ের প্ল্যানের এগেনস্টে বেঙ্গল ইজ রেডি, কেসি দাসের পরিবার থেকে যা আছে ডকুমেন্ট সেগুলো নিয়ে রেডি আছে, ওনারা বলেছেন মুখ্যমন্ত্রীর সঙ্গে যোগাযোগ করবেন। তো যাই হোক, মুখ্যমন্ত্রী ওই সময় উনি বোধহয় স্পেনে বা কোথাও এই বিদেশ সফরে গেছিলেন, ব্যবসায়িক সফরে। 6 জুলাই উনি ফিরেছিলেন, এবং 6 জুলাই দুপুরবেলায় আমাদের অফিসে ফোন আসে যে মুখ্যমন্ত্রীর দপ্তর থেকে বলছি আমরা আপনাদের কাছে যা ডকুমেন্টস আছে, ওনার নির্দেশ যে আমরা ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট অ্যাপ্লাই করবে, আপনাদের কিচ্ছু খরচা করতে হবে না, সমস্ত ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট করবে, শুধু আপনারা তথ্য দিন দিয়ে আমাদের হেল্প করবে। তো সেইটা তো আমাদের একটা বিরাট সুবিধা হয়ে গেল। আমি তখন বম্বে থেকে আমার বাবাকে বলি, এবং আমার দাদা ছিলেন তখন সঞ্জয় দাস, আমার বাবা আর দাদা তখন ওনাদের সঙ্গে যোগাযোগ করে তারপর এই আরও যা যা তথ্য ছিল সেইটা আমি তখন ওই আমাদের কলকাতার ইতিহাসবিদ
বলে সবাই যাকে মানে চেনেন, শ্রী হরিপদ ভৌমিক, ওনাকে আমি যোগাযোগ করি, কারণ উনি আমাদের হেল্প করেছিলেন ওই বই সরণিকাটার জন্য। খুবই অ্যাক্টিভ মানুষ। তো উনি শুনেই প্রচন্ড, হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই নিশ্চয়ই, কোনো ব্যাপার না, আপনি কোনো চিন্তা করবেন না, আমি একটা বই লিখে ফেলছি, আমি সব কিছু কম্পাইল করে ওটা একটা বই করে ফেলছি, বই আকার করে আমরা সেটা পাবলিশ করবো। তাহলে আচ্ছা ঠিক আছে, তো সেইটা করে, এবং এই 24শে অগাস্টই সেটা এই বাড়িতেই রসগোল ভবনে রিলিজ করা হলো, সব প্রেসকে ডাকা হলো, ভর্তি হয়ে গেল। এবং আমাদের মন্ত্রী, তখন বোধহয় মন্ত্রী ছিলেন না, আমাদের বিধায়িকা ছিলেন, বিধায়ক ডক্টর শ্রীমতী শশী পাঁজা, ওনার হাত দিয়ে, এবং আমাদের এই উত্তর কলকাতারই গর্ব জাস্টিস শ্যামল কুমার সেন, ওনারা ছিলেন। যাই হোক, ওনাদের প্রেজেন্সে ওই বই রিলিজ করা হলো। আমি বম্বে থেকে স্কাইপে, তখন স্কাইপ ছিল, স্কাইপে আমি ব্যাপারটা সব তদারকি করছিলাম। তা যাই হোক, সেসব করে সেপ্টেম্বর মাসে, এবং মুখ্যমন্ত্রী আমাদের মানে দিদি আর কি, শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় এত বেশি, তারপরে দেখলাম ওটায় মানে প্রোঅ্যাক্টিভলি রেগুলারলি নাকি ওই ফোন করছেন বিজ্ঞান তথ্য, ওটা সায়েন্স অ্যান্ড টেকনোলজি ডিপার্টমেন্ট আর কি, সেইখানে ফোন করে ডক্টর মহুয়া হোম চৌধুরী, উনি ছিলেন নোডাল অফিসার, এখনও উনি সব জিআইয়ের ব্যাপারটা দেখেন, উনি একেবারে ডাইরেক্টলি আমার ফোন করতেন যে না না, আপনারা আর তাড়াতাড়ি করুন, আমাদের দিন তথ্য, কারণ মুখ্যমন্ত্রী রেগুলারলি ফোন করে আমাদের চাপ দিচ্ছে যে তাড়াতাড়ি এটা তোমরা অ্যাপ্লাই করো। যাই হোক, ওই 24শে অগাস্ট বইটা বেরোবার পরেই ওই বই শুদ্ধ আরও অনেক যা তথ্য ছিল সব মিলিয়ে সেপ্টেম্বর মাসে 2015 জমা দেওয়া হলো। দেওয়ার পর আবার আমি তখন ফিরে আসি, অক্টোবরে ফিরে আসি। তাতে আরও সুবিধা হলো, আমি রেগুলারলি মানে ইন পার্সন যোগাযোগ করতে পারি। ওনাদের টিম এলো একদিন চেন্নাই থেকে, সেখানেও আমি আমার সঙ্গে, সব থেকে দুঃখের ব্যাপার যে অনেকে মিষ্টান্ন ব্যবসায়ীরা তখন ভাবলো যে এটা হয়তো কেসি দাসের নিজের একটা এজেন্ডা, কেউ হেল্প করলো না। এবং যে সমিতি তখন ছিল, বিশ্বাস করবি না যে একদম মানে নো হেল্প ফ্রম দেম, অলমোস্ট। শুধু একজন দুজন ছাড়া, ওই সমিতির জগন্নাথ ঘোষ, শ্রী জগন্নাথ ঘোষ, উনি তখন কলকাতা চ্যাপ্টারের সেক্রেটারি ছিলেন, সেন্ট্রাল কমিটির বোধহয় একটা ভাইস প্রেসিডেন্ট ছিলেন, উনি একমাত্র। এবং তার সঙ্গে হাওড়ায় বেতাই সুইটস বিখ্যাত আছে দোকান, তার কর্ণধার আমাদের পালবাবু, শৈলেন্দ্রনাথ পাল, এই দুজনের কাছে আমি যা হেল্প পেয়েছি, চিরঋণী ওনাদের কাছে। এমনকি স্যাম্পল চেয়েছে যে বলো তোমাদের, আমাদের দেখাতে হবে যে এতজন প্রডিউসার রসগোল্লার, কেউ স্যাম্পল দিতে চায়নি। ওনারা দোকানে দোকানে ঘুরে ঘুরে রীতিমতো কিনে সেই স্যাম্পল গিয়ে ওইখানে আমাদের দপ্তরে জমা দিতে হয়েছে। মানে খুবই তখন দুঃখের ব্যাপার ছিল। এই করেই আজকে বোধহয় এই জায়গাটায় বাংলা দাঁড়িয়ে না, তাই জন্যই হয়তো মিষ্টি উদ্যোগের সৃষ্টিও হলো, যাতে এখন এটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। তারপরে তো জিআই হলো, হ্যাঁ, এখন উই আর লাইক এ ফ্যামিলি। যাই হোক, তারপরে জিআই হওয়ার পর সবাই চেঞ্জ হয়ে গেল। তখন সবাই হই করে আনন্দ করছে। এখন মনে আছে বেরোলো যে রসগোল্লা বাংলারই, এরকম একটা কিছু বেরিয়েছিল, বাংলার জয়, মানে সেলিব্রেশন প্রায়। সত্যি তাই জন্যে 14ই যেদিন হলো, 14ই নভেম্বর, সেদিন আবার চিলড্রেন্স ডে, হ্যাঁ, সেদিন আবার ডায়াবেটিস ডে। সেদিনই আমরা ঠিক করলাম যে না, আমারও মনে হলো যে এমনি তো রসগোল্লার জন্ম দিবস বলে কিছু জানে না, 1868 আমরা জানি রসগোল্লা হয়েছিল, তা ওইটাই আমরা সেলিব্রেট করি যে ওয়ার্ল্ড রসগোল্লা দিবস বলে করা হয় আর কি, বিশ্ব রসগোল্লা দিবস 14 নভেম্বর, সেই থেকে শুরু হলো। আচ্ছা ধীমান, একটা প্রশ্ন যেটা আমাকে আমার অনেকেই জিজ্ঞেস করেছে যে কেসি দাসের ব্যাপারে এমন কিছু একটা বল এই যেটা আর কোথাও কেউ জানে না, এবং এমন একটা কিছু যেটা শুধু টকাথন উইথ শুভদীপের অডিয়েন্সই জানবে, এরকম কোনো আছে কিছু? হ্যাঁ, এটা খুব ভালো প্রশ্ন। কেসি দাস মানেই মিষ্টির দোকান এটা নয়। কেসি দাস মানেই আমার মনে হয় যে একটা বাংলার কালচার, ঐতিহ্য। কেন আমরা কিন্তু শুধু মিষ্টির ব্যবসাই করি না, আমাদের সঙ্গে আমাদের পরিবারের সঙ্গীতও আছে,
আমাদের পরিবারে আর্ট আছে। এই যে ঘরে বসে আছি, যামিনী রায়ের সব থেকে বড় একটা সিরিজের কালেকশন, এটা আর কোথাও নেই। এটা উনি এই বাড়িতেই সৃষ্টি করেছিলেন, আমার ঠাকুরদাদার। এটা ওনাকে বেসিক্যালি হি ওয়াজ কমিশনড টু ডু দিস ওয়ার্ক আর কি। যাই হোক, এইভাবেই আমার মনে হয় কেসি দাস বলতে শুধু মিষ্টির ব্যবসার সঙ্গে গান বাজনারও খুব বড় একটা যোগ আছে। হ্যাঁ, মানে এন্টায়ার কালচার বেঙ্গলের সঙ্গে, যে জন্য আমি এখন যে কোনো দোকান করলে বা আমাদের ধর্মতলার দোকানে গেলেও কিন্তু ওই বেঙ্গল ফিলটা আমরা দেওয়ার চেষ্টা করি। ইউ হ্যাভ এন্টার্ড বেঙ্গল, সেই ছৌ আছে, মাস্ক আছে, আমাদের বাংলার যে মানে আমার কুলুঙ্গি করা আছে, যেখানে বাংলার যে ফেস্টিভ্যালস সেগুলো চেঞ্জ হতে থাকে ওই মানে কুলুঙ্গি ফেস্টিভ্যালের সঙ্গে সঙ্গে। ইনফ্যাক্ট তুই নিজেই তো অ্যাকচুয়ালি ক্লাসিক্যাল মিউজিক করেছি, মিউজিশিয়ান নই আমি, এক সময় যথেষ্ট 18 বছরের ওপর যুক্ত ছিলাম। তারপর ব্যবসার জন্যই হোক বা তবলা, হ্যাঁ, সেটা আমার প্রায় বন্ধই বলা যেতে পারে, কিন্তু আমি গান বাজনার সঙ্গে খুবই জড়িত। তোর মাসিমাও তো অমলা শঙ্কর? না, আমার মায়ের মাসি হচ্ছে মায়ের মাসি অমলা শঙ্কর, যে জন্য আমার মধ্যে আরেকটু এত গান বাজনার দিকটা একটু বেশি ঠিক কথা চলে এসছে। কারণ আমার মা নিজেও উদয় শঙ্কর ট্রুপের একজন মেম্বার ছিলেন এবং প্রায় ওয়ার্ল্ড ট্যুর করেছেন। সো উইথ দিস নোট আমাদের মোটামুটি এপিসোডটা শেষই হয়ে গেল। মোটামুটি কেন, শেষই হয়ে গেল। কিন্তু যাওয়ার আগে ধীমান, যেটা আমি তোকে বলতে চাই যে ইউ আর ফেস অফ বলতে গেলে কলকাতার ব্যবসায়ী সমাজেরও অফকোর্স। তো সেইখানে দাঁড়িয়ে আজকে টকথন উইথ শুভদীপের দর্শকদের হোয়াট ইজ ইউর মেসেজ? পশ্চিমবঙ্গের ব্যবসায়ী, মিষ্টির ব্যবসা এবং সব কিছু মিলিয়ে হোয়াট ইজ ইউর মেসেজ টু মাই অডিয়েন্স? না, একটাই বলতে চাই যে আপনারা ওই চাকরির দিকে সবাই মানে বাঙালি মানেই চাকরি করে সেইটার থেকে একটু সরে আসুন। ব্যবসায় যে একটা নিজের স্বাধীনতা আছে, একটা চ্যালেঞ্জ অতিক্রম করার যে একটা আনন্দ আছে, সেটা আপনি যত লক্ষ টাকা, যত কোটি টাকাই চাকরিতে অর্জন করুন না কেন, সেটা কিন্তু আপনি পাবেন না। আপনাকে যতই যাই হোক, নিজে একটা কিছু করার যে আনন্দ, এবং সেটাকে যদি সেই জায়গায় নিয়ে যেতে পারেন, চাকরির থেকে অনেক মানে উঁচু জায়গায় যেতে পারে। এবং বাঙালিরাই সেটা শুরু করেছিল প্রথমে, আস্তে আস্তে যে কোনো কারণে হোক সেটা চেঞ্জ হয়ে গেছে, কিন্তু আবার এখন সময় ফিরছে। আপনারা সবাই আমার মনে হয় নেক্সট জেনারেশন ব্যবসার দিকে ঝুঁকুন। আজকাল স্টার্টআপস অনেক তৈরি হচ্ছে। ইনফ্যাক্ট আমি বেঙ্গল বিজনেস কাউন্সিল বলে একটি অর্গানাইজেশনের সঙ্গে জড়িত, যেটা আমরা বাঙালি ব্যবসায়ীদের জন্য আমরা করেছি। আমরা সেখান থেকে অনেক হেল্প পাওয়া যায়। মিষ্টি উদ্যোগ, যদি মিষ্টি সংক্রান্ত কিছু করতে চান, অবশ্যই আমার দরজা সবসময় খোলা, আমার সঙ্গে যোগাযোগ করবেন। আমরা যতটা পারি সাহায্য করব। মিষ্টান্ন ব্যবসায়ীদের আমরা সাহায্য করছি, লোন পাওয়া থেকে বা বাকি সব, যে কীভাবে উন্নতি করা যায়। অনেকে করেওছে, অনেক চেঞ্জ হয়ে গেছে। তাই জন্য মিষ্টি ব্যবসাও কিন্তু অত্যন্ত ভালো ব্যবসা। হ্যাঁ, মিষ্টির ব্যবসা মানে প্রোডাক্টটা মিষ্টি এবং ব্যবসাটাও মিষ্টি। খুব ভালো। তো মিষ্টি উদ্যোগের ডিটেলসটা আমার ডেসক্রিপশনে দেওয়া থাকবে এই ভিডিওটার, অবশ্যই দেখে নেবেন। যদি যোগাযোগ করতে হয় আপনারা স্বয়ং ধীমান দাসের সাথেও যোগাযোগ করতে পারেন, যেটা উনি নিজেই বললেন। তো থ্যাংক ইউ ধীমান, এবং খুব ভালো লাগলো রে তোর সাথে এতদিন, অনেক দিন বাদে এই কথাটা চলছে, অনেক দিন ধরে, এটা হলো না, অনেকদিন বাদে হলো। সো ভালো থাকিস, অ্যান্ড আপনারা ভালো থাকবেন। নমস্কার।